আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সকলকে জানাই এডুকেশন হাউসের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই একাডেমিক ভিডিওটিতে আলোচনা করব আমাদের ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলাম অনুসারে রচিত ইংরেজি বইটি হইতে। ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলাম অনুসারে রচিত ইংরেজি বইটি ইউনিট নাম্বার 6 দ্য মিসিং 10th ম্যান, এই ইউনিটটি হইতে আজকে আমরা আলোচনা করব এই ইউনিটটির 6.3, 6.4 এবং 6.5 হইতে। এই তিনটি কোয়েশ্চেনের সমাধানের মাধ্যমে আমরা প্রধানত শিখব যে হচ্ছে প্রোনাউন্সিয়েশন মার্কস গুলো কেন ব্যবহার করা হয়, এবং পূর্ববর্তী ভিডিওতে আমরা শিখেছিলাম কোন বাক্যে কিভাবে ক্যাপিটাল লেটার্স ইউজ করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, চলুন শুরু করে আজকের পার্ট। প্রথমে কি বলা হচ্ছে 6.3 তে কি বলা হচ্ছে, ইন পেয়ার্স গ্রুপস, দুজন করে কিংবা দলে রিড দ্য স্টোরি এগেন অ্যান্ড ডিসকাস হোয়াই দ্য বোল্ড লেটার্স অফ দ্য ফলোইং সেন্টেন্সেস আর ইন ক্যাপিটালস। জোড়ায় বা দলে গল্পটি আরো একবার পড়ো এবং নিচের বাক্যগুলোতে বোল্ড লেটারগুলো কেন ক্যাপিটাল ওয়ার্ড তা আলোচনা করো। তাহলে কোন গল্পটির কথা বলা হচ্ছে? গল্পটি বলা হচ্ছে কোনটি? দ্য মিসিং 10th ম্যান, এই গল্পটির কথা বলা হচ্ছে। তাহলে বলা হচ্ছে কি, এই গল্পটি আবার একবার পড়ো। ইন পেয়ার্স গ্রুপস, দুজন করে কিংবা দলে দলে কি করতে বলা হচ্ছে? read the story again and discuss why the bold letters of the following sentence are in capital. জোড়ায় জোড়ায় বা দলে গল্পটি আবার একবার পড়ো এবং নিচের বাক্যগুলো বোল্ড লেটারগুলো কেন ক্যাপিটাল লেটার তা আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে একটি বক্স দেখতে পাচ্ছি। বক্সে বলা হচ্ছে দ্য সেন্টেন্স এবং রিজন। সেন্টেন্সে কি কি দেওয়া আছে সেন্টেন্সগুলো আমরা প্রথমে দেখে নিই। সেন্টেন্সে বলা হচ্ছে কি, দে হোল্ড দেয়ার হ্যান্ডস টু ইচ আদার হোয়াইল টেকিং দ্য ডিপ। তারপর কি দেওয়া আছে? রিজন 1। তারপর রিজন 2 তে কি বলা হচ্ছে, ওয়ান ডে আ গ্রুপ অফ 10 ম্যান গো টু দ্য গঙ্গাস টু টেক আ ডিপ। তারপরে এখানে রিজনে 2 দেওয়া আছে। তারপর কি বলা হচ্ছে, আফটার রিটার্নিং টু দ্য শর মিস্টার রথিন ওয়ান অফ দ্য সিনিয়র ম্যান আক্স ড্যাশ। এবং 4 কি বলা হচ্ছে, আই ক্যান হেল্প ইউ। এবং এখানে আমরা দেখতে পাই প্রথমে যেটি সেটাতে দে টি ক্যাপিটাল, দে ওয়ার্ডটি টি ক্যাপিটাল, 2 এ গঙ্গাসের জিটি ক্যাপিটাল, এবং 3 তে মিস্টার রথিনের মিস্টারে এম ক্যাপিটাল, রথিনের আর ক্যাপিটাল, এবং 4 এর আইটি ক্যাপিটাল। এবং আমরা এর আগের ভিডিওতে কি শিখে এসেছি, রুলস 6, প্রথম 6টি রুলসের মাধ্যমে আমরা ক্যাপিটাল অক্ষর লিখি। তাহলে এখানে 6টি রুলস গুলো মনে আছে আমাদের? তাহলে 6টি রুলস কি ছিল? 6টি রুলসে তাহলে 6টি রুলস মনে আছে আমাদের? 6টি রুলস কি ছিল? 6টি রুলসে প্রথম রুলসটি কি ছিল? কোন বাক্যের প্রথম বর্ণে কি হবে? ক্যাপিটাল হবে। তারপরে কি ছিল? তারপরে রুলস নাম্বার 2 ছিল ডিরেক্ট কোটসের ক্ষেত্রে প্রথম বর্ণে ক্যাপিটাল হবে। তারপর 3 নম্বর কি ছিল? কোন ব্যক্তি, স্থান বা বস্তুর নামের ক্ষেত্রে প্রথম অক্ষরটি ক্যাপিটাল হবে। এবং 4 নম্বরে কি ছিল? আই হোয়েন ইট ইজ অ্যাবাউট ইউ, যখন আই নিজেকে ক্ষেত্রে, নিজের সম্পর্কে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন এটি ক্যাপিটাল করা হয়। এবং 5th কি ছিল? দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ ডেজ, মান্থস অ্যান্ড হলিডেজ এর ক্ষেত্রে প্রথম লেটারটি ক্যাপিটাল হয়। সেক্ষেত্রে কি, মাস, দিন কিংবা সাপ্তাহিক যে বিষয়গুলো থাকে, ছুটির দিনের এগুলোর ক্ষেত্রে প্রথম বর্ণে ক্যাপিটাল করা হয়। এবং সর্বশেষ কি ছিল? কোন ব্যক্তির উপাধি ক্ষেত্রে দ্য ফার্স্ট লেটার অফ দ্য টাইটেলস অফ পেপার, যে কোনো মানুষের পদবি বা উপাধির ক্ষেত্রে প্রথম অক্ষরটি ক্যাপিটাল হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম কি, এখানে 4টি রুলস দেওয়া আছে, তার আমরা দেখে নেই। প্রথম রুলসে কি বলা হচ্ছে? প্রথমটাতে কি ছিল? দে হোল্ড দেয়ার হ্যান্ডস টু ইচ আদার হোয়াইল টেকিং ডিপ। তারা যখন ডুব দিল তখন তারা একে অন্যের হাত ধরে রেখেছিল। এখানে এই সেন্টেন্সে দে টি শব্দটি ক্যাপিটাল দেওয়া আছে। এখানে টি শব্দের অর্থ কি? আমরা এখানে টি কি ইন্ডিকেট করতেছে? এটি টি বাক্যের সেন্টেন্সের প্রথম অক্ষরটি, সেক্ষেত্রে টি এখানে ক্যাপিটাল দেওয়া আছে। তাহলে আমরা এই রিজনে কি লিখবো? আমরা রিজনে এটি লিখবো অ্যাজ দ্য ফার্স্ট লেটার ইন দ্য সেন্টেন্স। টি কেন লেখা হয়েছে অ্যাজ দ্য ফার্স্ট লেটার ইন দ্য সেন্টেন্স? বাক্যের প্রথম সেন্টেন্সের কি প্রথম অক্ষর হিসাবে কি বাক্যের প্রথম বর্ণ হিসাবে টি ক্যাপিটালে দেওয়া আছে। তারপরে কি ছিল? তারপরে ছিল কি,
One day a group of 10 men go to the Gangas to take a dip. একদিন 10 জনের একটি দল কি ডুব দেওয়ার জন্য গঙ্গার কাছে গেল। গঙ্গা মানে কি একটা নদীর নাম। তাহলে বলা হচ্ছে এখানে 2 নম্বর ক্ষেত্রে আমরা রুলসে কি বলতে পারবো, as the first letter of the name of a river এর ক্ষেত্রে আমরা গঙ্গার জিটি আমরা ক্যাপিটালে দিয়েছি। তারপরে কি ছিল, after returning to the shore Mr. রথিন one of the senior men asks, এখানে মিস্টার এবং রথিনের ক্ষেত্রে মিস্টারে আর ক্যাপিটাল এবং রথিনের আর ক্যাপিটাল, সেক্ষেত্রে আমরা কি বলবো, আমরা সেক্ষেত্রে বলবো কি as the first letter of the title of a person এর ক্ষেত্রে আমরা কি করেছি, মিস্টার দিয়েছি। এবং রথিনের ক্ষেত্রে কি বলবো, আমরা রথিনের ক্ষেত্রে আমরা একই কথা বলবো, as the first letter of a person name এর ক্ষেত্রে আমরা ক্যাপিটাল দিয়েছি। এবং 4 নম্বর কি ছিল, I can help you, এখানে আইটি ক্যাপিটাল, সেক্ষেত্রে আমরা কি বলবো, as I is about myself, as I is about oneself, নিজের সম্পর্কে ব্যবহার ক্ষেত্রে আমরা আইটি ব্যবহার করেছি। এর মাধ্যমে আমরা 6.3 সম্পন্ন করলাম। তারপরে কি 6.4 এ কি বলা হচ্ছে আমরা দেখে নিই। 6.4 এ বলা হচ্ছে read the following pairs of sentence in the bubble, then in pairs or groups discuss the meaning of each sentence and share why the meaning of the sentences are difficult। সেক্ষেত্রে কি বলা হলো, read the following pairs of sentence in the bubble, pairs শব্দ অর্থ করে দুটি, তাহলে read the following pairs of sentence in the bubble, বাবলের মধ্যে 2 জোড়া বাক্য পড়ো, দেন তারপর in pairs or groups discuss the meaning of each sentence and share why the meaning of sentence are difficult, এবং তারপর জোড়া বা দলে প্রত্যেকটি বাক্যের অর্থ আলোচনা করো এবং কেন বাক্য দুটি আলাদা অর্থ তা নিজেদের মধ্যে শেয়ার করো। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি পিকচার এবং 3টি পিকচারে 6টি সেন্টেন্স দেওয়া আছে। তাহলে প্রথম পিকচারে কি ছিল, প্রথম পিকচারে কি বলা হচ্ছে, প্রথম পিকচারে বলা হচ্ছে কি, what do you want me to cook, what do you want me to cook, তুমি আমাকে দিয়ে কি রান্না করতে চাও। তারপরেরটাতে কি দেওয়া আছে, এটা তো বয়ের ক্ষেত্রে, গার্লসের ক্ষেত্রে দেওয়া আছে what do you want me to cook, what কি do you want to me cook, কি তুমি কি চাও আমি রান্না করি, কি তুমি কি চাও আমি রান্না করি। তাহলে দুই ধরনের হলো, কেন হলো এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে কি ছিল, তারপরে ছিল লেটস ইট গ্র্যান্ডমা, লেটস ইট গ্র্যান্ডমা, লেটস ইট গ্র্যান্ডমা, চলো দাদিমা খেয়ে নিই। তারপরে আরেকটি কি দেওয়া আছে, লেটস ইট কমা গ্র্যান্ডমা, চলো খেয়ে নিই দাদিমা। এবং দুটি তাহলে কি হলো, প্রথমটাতে কি বলা হলো লেটস ইট গ্র্যান্ডমা, চলো দাদিমা খেয়ে নেই, তারপরটা বলা হচ্ছে লেটস ইট গ্র্যান্ডমা, চলো খেয়ে নেই দাদিমা। এবং তারপরটা কি ছিল, তারপরটা ছিল কংগ্রাচুলেশনস উইশড রুম্পা, অভিনন্দন রূপা শুভেচ্ছা জানালো। আর এটিকে ক্ষেত্রে আমরা সঠিক প্রোনাউন্সিয়েশন ব্যবহার করলে আমরা কি বলতে পারি, কংগ্রাচুলেশনস উইশড রূপা, অভিনন্দন রূপা শুভেচ্ছা জানালো। তাহলে এই বাক্যগুলোতে আমরা প্রোনাউন্সিয়েশন সিম্বলগুলো ইউজ করার কারণে বাক্যগুলো বেশি সহজবদ্ধ হয়েছে এবং সঠিক মর্মার্থ বোঝাতে সক্ষম হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে আমরা এখন কি করব, সেক্ষেত্রে আমরা এখন আলোচনা করব প্রোনাউন্সিয়েশন মার্কস নিয়ে। 6.5 এ যে প্রোনাউন্সিয়েশন মার্কস সম্পর্কে বলা হচ্ছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রোনাউন্সিয়েশন মার্কস কি এবং এগুলো ব্যবহার কি এবং কয়টি প্রোনাউন্সিয়েশন মার্কস, চলুন আমরা শিখে নেই। 6.5 এ কি বলা হচ্ছে, ইন পেয়ার্স গ্রুপস রিড দ্য নোট গিভেন বিলো, জোড়া বা দলে নিচে উল্লেখিত নোটটি পড়ো। ডিসকাস দ্য ফলোইং pronunciation marks, draw the appropriate pronunciation marks next to the names। তাহলে কি বলা হলো, in pairs groups read the note given below, জোড়ায় বা দলে নিচে উল্লেখিত নোটটি পড়ো। Discuss the following pronunciations marks and draw the appropriate pronunciation marks next to the names, নিচে জ্যোতিচিহ্নগুলো পড়ো এবং পরের পৃষ্ঠায় নামের পাশে সঠিক জ্যোতিচিহ্ন
লিখো। তাহলে প্রোনাউন্সিয়েশন শব্দের অর্থ কি? প্রোনাউন্সিয়েশন শব্দের অর্থ হচ্ছে জ্যোতিচিহ্ন। এবং আমরা জ্যোতিচিহ্ন সর্বমোট কয়টি পাই? আমরা আমাদের জ্যোতিচিহ্ন সর্বমোট 10টি জ্যোতিচিহ্ন নিয়ে আমরা এখানে আলোচনা করব। প্রোনাউন্সিয়েশন মার্কস এখানে 10টি প্রোনাউন্সিয়েশন মার্কস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে যেটি বলা হচ্ছে নোটে কি বলা হচ্ছে চলুন আমরা দেখে নিই। নোটে বলা হচ্ছে কি? নোটে বলা হচ্ছে pronunciation marks are the symbols that we use in written sentences to make their meaning easy and clear. pronunciation marks জ্যোতিচিহ্ন কি করে? pronunciation marks জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়। pronunciation marks are the symbols এটি চিহ্ন সমূহ that we use যেটি আমরা ব্যবহার করি in written sentence যেটি লিখিত বাক্যে to make their meaning easy and clear যাতে বাক্যের অর্থ এবং কি অর্থগুলো সহজ এবং সঠিক হয়। তাহলে প্রথমে কি বললাম? pronunciation marks বললাম কি pronunciation marks are the symbol pronunciation mark হলো কি? জ্যোতিচিহ্ন that we use in written sentence to make their meaning easy and clear. pronunciation জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয় লিখিত বাক্যকে যাতে সহজে এবং সঠিকভাবে বোঝা যায়। তারপর কি বলা হচ্ছে? তারপর বলা হচ্ছে pronunciation marks also show how the sentences should be read. pronunciation marks জ্যোতিচিহ্ন কি করে? also show তাছাড়াও দেখাও how কিভাবে the sentences should be read কিভাবে তাছাড়াও জ্যোতিচিহ্ন দেখায় বাক্যটি কিভাবে পড়তে হবে তা। তাহলে কি জ্যোতিচিহ্নের মাধ্যমে বাক্যটি কিভাবে পড়তে হয় সেটিও কি শেখা যায়। তারপর কি বলা হচ্ছে? some of the very common pronunciation marks are কিছু জনপ্রিয় জ্যোতিচিহ্ন হচ্ছে কি সাধারণ some of the very common খুবই সাধারণ pronunciation marks are যেগুলো জ্যোতিচিহ্ন খুব সাধারণ জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয় সেগুলো কি? ফুল স্টপ, পিরিয়ড, তারপর কি কমা, question marks, exclamation marks, quotation marks, space marks। এগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে আমরা প্রোনাউন্সিয়েশন বলতেছি। প্রথমে দেখে নিই প্রোনাউন্সিয়েশন মার্কস। এখানে 10টি যে প্রোনাউন্সিয়েশন মার্কস আছে প্রথমেটা কি? প্রথমেটা হচ্ছে এক্সক্লেমেশন মার্কস, তারপর কি ফুল স্টপ, তারপরে কি কমা, তারপরে কি কোয়েশ্চেন মার্কস, তারপরে কি সেমিকোলন, তারপরে কি কলন, তারপরে কি স্ল্যাশ, তারপরে কি কোটেশন মার্কস, তারপরে কি রাউন্ড ব্র্যাকেট, তারপরে কি ড্যাশ। তাহলে প্রথমেটা কি ছিল? প্রথমেটা ছিল এক্সক্লেমেশন মার্কস। এক্সক্লেমেশনটা কি? বিস্ময়সূচক চিহ্ন। এক্সক্লেমেশন মার্কস বিস্ময়সূচক চিহ্ন। ফুল স্টপ পূর্ণচ্ছেদ বা কি ফুল স্টপ যেখানে বিরতি সম্পূর্ণ বিরতি দিতে হয় সেটি কি বলা হয়? ফুল স্টপ। তারপর কি কমা, কমা, তারপরে কি কোয়েশ্চেন মার্কস প্রশ্নবোধক চিহ্ন, তারপরে কি সেমিকোলন। সেমিকোলন কি হয়? সেমিকোলন সবসময় অর্ধছেদ হয়। ফুল স্টপ পূর্ণচ্ছেদ, সেমিকোলন অর্ধছেদকে আমরা সেমিকোলন বলি। তারপরে কি কোলন কেন ব্যবহার করা হয়? তারপর কি কোলন। এরপরে কি স্ল্যাশ হচ্ছে কখন ব্যবহার করা হয়? বিকল্প বোঝাতে স্ল্যাশ ব্যবহার করা হয়। তারপরে কি কোটেশন মার্কস উদ্ধৃতি চিহ্ন। কোটেশন মার্কস শব্দ অর্থ কি? উদ্ধৃতি চিহ্ন। তারপরে কি রাউন্ড ব্র্যাকেট বৃত্ত বন্ধনী চিহ্ন। রাউন্ড ব্র্যাকেট বৃত্ত বন্ধনী চিহ্ন। তারপরে কি ড্যাশ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল 10টি প্রোনাউন্সিয়েশন মার্কস। এই 10টি প্রোনাউন্সিয়েশন মার্কস আমরা চিনলাম। এরপর আমরা কি করব? এই প্রোনাউন্সিয়েশন মার্কস গুলো আমরা এখানে লিখে দিব। এখানে ফার্স্টে নামে কি বলা হচ্ছে? নেমের ক্ষেত্রে কি বলা হচ্ছে? এখানে ফার্স্টে নেমের ক্ষেত্রে বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে কি প্রোনাউন্সিয়েশন মার্কস। এখানে আমরা কিনতে জানি ফুল স্টপ, পিরিয়ড কোনটি? ফুল স্টপ আমরা এখানে প্রোনাউন্সিয়েশন মার্কস এ দেব ফুল স্টপ। তারপর কি কোয়েশ্চেন মার্কটা কেমন আমরা চিনে এসেছি? কোয়েশ্চেন মার্কস আমরা
দিব কোয়েশ্চেন মার্কস, তারপর কি এক্সক্লেমেশন মার্কস, বিস্ময়সূচক চিহ্ন কি, এখানে আমরা দিয়ে দিব ড্যাশ, লিখবো কমা, আমরা জানি কমা, কোটেশন মার্কস আমরা এখানে দিব কোলন দিয়ে দিব, স্ল্যাশ দিব, সেমিকোলন দিব, রাউন্ড ব্রাকেট দিব। তাহলে আমরা এর মাধ্যমে 6.5 শিখে নিলাম। তারপরে 6.6 এ কি বলা হচ্ছে আমরা দেখে নিই। 6.6 এ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। আমরা 6.6 এ পড়ে নেই, দেখি এখানে কি কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে read the following note on the use of pronunciation marks. জ্যোতিচিহ্ন ব্যবহারের উপর নিচের নোটটি পড়ো। The use of pronunciation marks, জ্যোতিচিহ্নের ব্যবহার। নাম্বার 1 এ কি ছিল, ফুল স্টপ স্ল্যাশ পিরিয়ড। ফুল স্টপ শব্দ অর্থ কি, পূর্ণচ্ছেদ বা কি ছিল ফুল স্টপ। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে বলা হচ্ছে কি, a full stop is used, দাড়ি ব্যবহার করা হয়। বাংলা যেটাকে আমরা দাড়ি বলি, দাড়ি কখন ব্যবহার করা হয়, দাড়ি ব্যবহার করা হয় কখন, at the end of a sentence, বাক্যের শেষে। at the end of the sentence এর ক্ষেত্রে আমরা দাড়ি ব্যবহার করি। ফুল স্টপ কখন ব্যবহার করি, at the end of a sentence, একটি বাক্যের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করি। এক্সাম্পল, they are my neighbors, তারা আমার প্রতিবেশী। সেখানে নেইবার্স এর পরে আমরা ফুল স্টপ দিয়ে বাক্যটিকে সম্পূর্ণ করেছি। তাহলে আমরা কি জানলাম, a full stop is used at the end of a sentence, একটি বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করা হয়। তারপরে কিসে ব্যবহার করা হয়, টু শর্টেন আ ওয়ার্ড, যে কোনো শব্দকে সংক্ষিপ্ত করার ক্ষেত্রে আমরা ফুল স্টপ ব্যবহার করি। এক্সাম্পল, অক্টোবর কে আমরা সংক্ষিপ্ত হিসাবে OCT লিখে আমরা ডট দিয়ে অক্টোবর বোঝাতে পারি। তাহলে বাক্যের শেষে ফুল স্টপ দিয়ে বাক্য সমাপ্তি করতে হয়। আবার কোনো ওয়ার্ডকে শর্টেন করতে গেলে আমরা ফুল স্টপ ব্যবহার করি, টু শর্টেন আ ওয়ার্ড। এক্সাম্পল, অক্টোবরের ক্ষেত্রে OCT দিয়ে ফুল স্টপ দিলে আমরা অক্টোবর বুঝতে পারি। তারপরে কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আরেকটি ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা কি, সেটা হচ্ছে টু ইনিশিয়েট লেটার্স, কোনো বড় কোনো শব্দকে সংক্ষেপে বোঝার জন্য। যেমন ইউ.কে, সেক্ষেত্রে কি, ইউনাইটেড কিংডম। ইউকে এর ফুল মিনিং কি, ইউনাইটেড কিংডম। কিংবা আমরা কি জানি, MP, এই শব্দটির সঙ্গে আমরা পরিচিত। MP যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় তাদেরকে আমরা MP বলি। MP শব্দের অর্থ হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, কে আমরা MP বলি। এটিকে আমরা সংক্ষিপ্ত ফুল স্টপের মাধ্যমে কিভাবে করেছি, M ফুল স্টপ P ফুল স্টপ, এর অর্থ হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে আমরা ফুল স্টপের তিনটি ব্যবহার দেখলাম। বাক্যের শেষে ফুল স্টপের মাধ্যমে বাক্য সমাপ্ত করতে হয়। তারপর যে কোনো বড় ওয়ার্ডকে শর্টেন, ছোট করার ক্ষেত্রে আমরা ফুল স্টপ ব্যবহার করি। এবং কি করি, টু ইনিশিয়েট লেটার্স, যে কোনো বাক্যের প্রথমে দিয়ে আমরা কি করি, বড় বাক্যটিকে কি করি, বড় ওয়ার্ডটিকে কি করি, সংক্ষিপ্ত করার জন্য আমরা, সংক্ষেপে বোঝানোর জন্য আমরা ফুল স্টপ ব্যবহার করি। উদাহরণস্বরূপ, ইউকে ইউনাইটেড কিংডম, MP মেম্বার অফ পার্লামেন্ট, MP মেম্বার অফ পার্লামেন্ট। এরপরে কি আসছে, এরপর আসতেছে হচ্ছে কোয়েশ্চেন মার্কস এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, কোয়েশ্চেন মার্কস এর ক্ষেত্রে বলা হচ্ছে a question marks is used, কোয়েশ্চেন মার্কস কোথায় ব্যবহার করা হয়, a question marks is used, কোয়েশ্চেন মার্কস ব্যবহার করা হয়, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয় কোথায়, at the end of a question sentence, প্রশ্নবোধক বাক্যের শেষে। at the end of a question sentence, a question marks is used at the end of a question sentence. প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয় কোনো প্রশ্নবোধক বাক্যের শেষে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, have you taken breakfast, তুমি কি তোমার নাস্তা করেছো, have you taken breakfast, তুমি কি সকালে তোমার নাস্তা করেছো। এক্ষেত্রে আমরা ব্রেকফাস্টের পরে কি দিয়েছি, কোয়েশ্চেন মার্ক দিয়েছি। তাহলে আমি এখানে কোয়েশ্চেন করতেছি কি, তুমি কি সকালে নাস্তা করেছো, have you taken breakfast, তুমি কি সকালে নাস্তা করেছো। এরপরে কি ছিল, এরপরে ছিল এক্সক্লেমেশন মার্কস। এক্সক্লেমেশন শব্দের অর্থ কি, বিস্ময়সূচক বাক্য কখন ব্যবহার করা হয় আমরা দেখে নিই। এক্সক্লেমেশন মার্কস কখন ব্যবহার করি আমরা, an exclamation marks is used at the end of a sentence or
a short phrase that express a very deep or sudden emotion or feeling. আরেকটি কখন ব্যবহার করা হয়? To show emphasis. তাহলে দুটি ক্ষেত্রে এক্সক্লেমেশন মার্কস ব্যবহার করা হয়, বিস্ময়সূচক ব্যবহার করা হয়। নাম্বার 1, at the end of a sentence, একটি বাক্যের শেষে, অথবা a short phrase, একটি সংক্ষিপ্ত বাক্যাংশ, that express, যেটি বোঝাতে হয় a very deep or sudden emotion or feeling, যেটি বোঝানোর জন্য very deep মানে গভীর একটি sudden অনুভূতি, আকস্মিক অনুভূতি or feeling, আকস্মিক অনুভূতি কিংবা কি আবেগ বোঝানোর জন্য কি করা হয়? এই এক্সক্লেমেশন বাক্য ব্যবহার করা, এক্সক্লেমেশন মার্কস ব্যবহার করা হয়। তাহলে এক্সক্লেমেশন মার্কস ব্যবহার করা হয় at the end of a sentence, একটি বাক্যের শেষে, অথবা a short phrase, একটি সংক্ষিপ্ত বাক্যের শেষে, that, যেটি কি করে, express, বোঝায় a very deep or sudden emotion or feeling, যেটি হঠাৎ কি প্রকাশিত গভীর অনুভূতি কিংবা আবেগ প্রকাশের করার জন্য এক্সক্লেমেশন সিম্বলটি ব্যবহার করা হয়। আরেকটি কখন করা হয়? টু শো এমফাসিস, যখন কোনো বিষয়ের উপর জোর দেওয়া হয় সেক্ষেত্রে এক্সক্লেমেশন ব্যবহার করা হয়। ফিলিং এর ক্ষেত্রে আমরা এক্সাম্পলে এটি বলতে পারি কি, ফিলিং এর ক্ষেত্রে বলা হচ্ছে কি, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ওয়াও হোয়াট আ বিউটিফুল পিকচার ইট ইজ, ওয়াও হোয়াট আ বিউটিফুল পিকচার ইট ইজ, ওয়াও এটি একটি ফিলিং, একটি অনুভূতি, সেক্ষেত্রে ওয়াও এর পর কি আসছে, এক্সক্লেমেশন মার্কস আছে। তারপর বলা আছে হোয়াট আ বিউটিফুল পিকচার ইজ ইট, ওয়াও হোয়াট আ বিউটিফুল পিকচার ইট, কি সুন্দর একটি ছবি এটা, কি সুন্দর একটি ছবি এটা। তারপরে কি, টু শো এমফাসিস, কোনো বিষয়ের উপর জোর দেওয়ার জন্য কি করা হয়, কোনো বিষয়ে জোর দেওয়ার জন্য এক্সক্লেমেশন মার্কস ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কি, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, স্টপ, থামো, ওয়াচ আউট ফর দ্য স্পিডিং কার্স, স্টপ, থামো, ওয়াচ আউট ফর দ্য স্পিডিং কার, দ্রুত গতিতে চলা গাড়িগুলোর দিকে খেয়াল রাখো, স্টপ, থামো, ওয়াচ আউট ফর দ্য স্পিডিং কার, দ্রুততার সঙ্গে চলা গাড়িগুলোর দিকে খেয়াল রাখো। তারপরে কি ছিল 4 নম্বরে, কমা, আমরা বলতে পারি কি, আ কমা ইজ ইউজড, কমা কেন ব্যবহার করা হয়, টু গিভ আ লিটল পজ, বাক্যে অল্প থামার জন্য আমরা কমা ব্যবহার করি। টু গিভ আ লিটল পজ, অল্প থামার জন্য প্রয়োজন হলে আমরা কমা ব্যবহার করি। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, প্লিজ ওপেন দ্য উইন্ডো, প্লিজ ওপেন দ্য উইন্ডো, দয়া করে জানালাটা খোলো। তাহলে কমা কখন ব্যবহার করা হয়? কমা ব্যবহার করা হয় টু গিভ আ লিটল পজ, পজ অর্থ কি, থামা, টু গিভ আ লিটল পজ, বাক্যে অল্প থামার প্রয়োজন হলে আমরা কমা ব্যবহার করি। এক্সাম্পল, উদাহরণস্বরূপ কি, প্লিজ ওপেন দ্য উইন্ডো, প্লিজ অনুগ্রহ করে ওপেন দ্য উইন্ডো, জানালাটা খোলো। তারপর আরেকটি ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করি কখন, টু সেপারেট আইটেমস ইন আ লিস্ট, টু সেপারেট আইটেমস ইন আ লিস্ট, একটি তালিকার ভিতরে একই ধরনের বস্তুকে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইয়েস্টারডে, গতকাল, আই বট আ বুক, কমা, আ পেন, কমা, আ রুলার অ্যান্ড আ স্কুল ব্যাগ, ইয়েস্টারডে, গতকাল, আই বট, আমি কিনেছিলাম, আ বুক, একটি বই, কমা, আ পেন, একটি কলম, কমা, আ রুলার, একটি রুলার, অ্যান্ড আ স্কুল ব্যাগ, এবং একটি স্কুল ব্যাগ। তাহলে বলা হলো গতকাল আমি একটা বই, একটা কলম, একটা রুলার ও একটি স্কুল ব্যাগ কিনেছিলাম। সেক্ষেত্রে আমরা কমা ব্যবহার করলাম। তাহলে কমা আমরা কখন ব্যবহার করি? বাক্যে অল্প থামার জন্য কমা ব্যবহার করি, এবং আইটেমের লিস্টের ক্ষেত্রে আইটেমগুলোকে সেপারেট, আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করি। তারপর কি ছিল? কোটেশন মার্কস। কোটেশন মার্কস আমরা কখন ব্যবহার করি? কোটেশন মার্কস আমরা ব্যবহার করি কখন? কোটেশন মার্কস আর রিটেন অ্যাজ আ পেয়ার্স অফ ওপেনিং এন্ড ক্লোজিং মার্কস ইন টু স্টাইল। কোটেশন মার্কস লেখা হয় জোড়ায় জোড়ায়। কোটেশন মার্কস দুই ধরনের, একক কোটেশন মার্কস এবং ডাবল কোটেশন মার্কস। তাহলে আমাদের কি বলা হচ্ছে? আমাদের বলা হচ্ছে কোটেশন মার্কস আর রিটেন অ্যাজ আ পেয়ার্স অফ ওপেনিং এন্ড ক্লোজিং মার্কস ইন টু স্টাইল। কোটেশন মার্কস আর রিটেন লেখা হয় অ্যাজ আ পেয়ার অফ ওপেনিং এন্ড ক্লোজিং মার্কস ইন টু স্টাইল। ওপেনিং এবং ক্লোজিং এ পেয়ার্স ভাবে ব্যবহার করা হয় দুই রকম ভাবে। সিঙ্গেলের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়? Single quotation marks are used within a double one to indicate a quotation with a
কোটেশন কি বলা হলো, সিঙ্গেলের ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন, একক কোটেশন, সিঙ্গেল কোটেশন মার্কস, একক কোটেশন উদ্ধৃতি চিহ্ন আর ইউজড ব্যবহার করা হয় উইদিন আ ডাবল ওয়ান টু ইন্ডিকেট আ কোটেশন উইদিন আ কোটেশন। তাহলে সিঙ্গেল কোটেশনে কখন ব্যবহার করা হয়, একটি বাক্যে ডাবল কোটেশন দেওয়া আছে, তার মধ্যে যদি আবার কোনো আলাদা কোনো উদ্ধৃতি থাকে তা সেটিকে বোঝাতে ক্ষেত্রে আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করি। সেক্ষেত্রে কি করা আছে, উদাহরণস্বরূপ দেওয়া আছে কি, তারিন said that the teacher said, তারিন said that the teacher said, তারিন বলল কি, যে বললেন যে শিক্ষক বলেন, তারিন বললেন কি যে শিক্ষক বলেন, তারপর কি বলা হচ্ছে, উইল ইউ ডিসকাস, উইল ডিসকাস আমরা আলোচনা করব, তারপরে উইল উই ডিসকাস এক্ষেত্রে ডাবল কোটেশন মার্ক, তারপর কি বলা হচ্ছে সিঙ্গেল কোটেশন মার্কস, প্রোনাউন্সিয়েশন মার্কস, কোটেশন ক্লোজ টুমরো। তাহলে তারিন জানালো আমাদের, স্যার কি বলেছে, স্যার বলেছে উই উইল ডিসকাস আমরা আলোচনা করব কি, প্রোনাউন্সিয়েশন মার্কস জ্যোতিচিহ্ন টুমরো আগামীকাল। তাহলে তারিন জানালো আমাদের, স্যার বলেছেন আগামীকাল জ্যোতিচিহ্ন ব্যবহার, জ্যোতিচিহ্ন আলোচনা করবে। সেক্ষেত্রে আমরা বুঝলাম কি, কোনো কোটেশন ডাবল কোটেশনের মাঝেও যদি কোনো কোটেশন দিতে হয় কোনো ওয়ার্ডকে, কোনো ফ্রেজকে, সেক্ষেত্রে সিঙ্গেল কোটেশন ব্যবহার করা হয়। তারপরে ডাবলে কি বলা হচ্ছে, আর ডাবল কোটেশন মার্কস ইজ ইউজ টু কোট সামওয়ান ডিরেক্টলি। ডাবল কোটেশন কখন ব্যবহার করে, ডিরেক্টলি সরাসরি বক্তব্য ব্যবহার করার ক্ষেত্রে ডাবল কোটেশন ইউজ করা হয়। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, মাদার সেড, মা বললেন, ডোন্ট রিসিভ অ্যান আননোন কল, ডোন্ট রিসিভ অ্যান আননোন কল, অপরিচিত কল রিসিভ করবে না, অপরিচিত কল রিসিভ করো না। তাহলে ডাবল কোটেশন মার্কস কখন ব্যবহার করা হয়, ডাবল কোটেশন মার্কস ব্যবহার করা হয় ডিরেক্ট কোর্সের ক্ষেত্রে, আর সিঙ্গেল কোটেশন ব্যবহার করা হয় ডাবল কোটেশন মার্কসের মধ্যে যদি কোনো কোটেশন আরো একটু দিতে হয়, সেক্ষেত্রে সিঙ্গেল কোটেশন ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ইউনিট নাম্বার 6 দ্য মিসিং 10th ম্যান। এই ইউনিটটি 6.6 এর সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 6.7 এবং 6.8 এবং এই দুটি টপিকস এর আলোচনা শেষ করে আমরা আমাদের এই ইউনিটটি সমাপ্ত করব। কোন ইউনিটটি? ইউনিট নাম্বার 6 দ্য মিসিং 10th ম্যান। তাহলে মিসিং 10th ম্যান আগামী পর্বে আমরা সম্পূর্ণ করব। প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।